ঠিক আছে। Silence, please. Roll number 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, Yes, sir. 20, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, অফিসে 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 প্রথম দিন বলে দিয়েছি, একটা লেট হয়ে গেল, একটা ক্লাস লেট হয়ে গেল। আপনাদের এটা করানো হয়েছে এই জন্য যে আপনাদের অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজেরও বোধহয় 20 নম্বর আছে, এটা পরীক্ষায় যোগ হবে অ্যাটেন্ডেন্স দেখে। সুতরাং এখন যদি সবাইকে আমরা দিয়ে দিই তাহলে ওইখান থেকে আমরা কিছু করতে পারবো না। স্যার, আর আজকে কথা হচ্ছিল যখন অ্যাটেন্ডেন্স নেব কোনো যেন কথা না হয়। আমি কিন্তু রোল কল তখন বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে আপনার কথা শেষ হলে তারপর আমি এবার রোল কল। স্যার বলছি যারা আমরা অনলাইনে ক্লাস করছি ওদের কি মানে প্রেজেন্ট দিতে হবে আলাদা করে? হ্যাঁ, প্রেজেন্ট দিয়ে দেবেন। আমি তো এখনো রোল নাম্বারটা জানিনি। হ্যাঁ, ওটা অফিসে পরে ফোন করে জেনে নেবেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। সেদিন আমরা পড়ালাম কি, পড়ালাম এবং জানার চেষ্টা করলাম যে মূলত যোগটা কি এবং যোগ কাকে বলে। সেখানে আপনাদের আমি পরে আপনারা আমাকে মনে করিয়ে দেবেন যোগ কাকে বলে। তা বিভিন্ন গ্রন্থ এবং আমার যখন যা মনে হয়েছে আমি লিখে রেখেছি, তাতে 90টা হয়েছে ডেফিনেশন, সংজ্ঞা যোগ কাকে বলে। কিন্তু গত রবিবার যেটা আমরা পড়ালাম সেটা হচ্ছে, মন দিয়ে শুনুন, যে কোনো লিভিং পার্সন অর্থাৎ জীবিত, তার মাথা থেকে
রেডিয়েশন ব্রহ্মরন্ধ্রে দিয়ে ঢুকে হাত এবং পায়ের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। এটা হচ্ছে স্বাভাবিক ছন্দ। ওয়েভটা স্কাই টু আর্থ। যখন উল্টোটা হয়, আমাদের শরীরে রেডিয়েশন হ্যাজার্ড হয়। সেই রেডিয়েশন হ্যাজার্ড হলে তখন পায়ের দিক থেকে একটা ওয়েভ মাথার দিক থেকে আসছে, আবার পায়ের দিক থেকে যাচ্ছে মাথার দিক থেকে। এটা সবসময় ডাউনওয়ার্ডস হবে, আপওয়ার্ড হবে না। এই আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ডের মাঝখানে যখন পড়ে গেল, তখন হচ্ছে যে আমাদের জীবনযাত্রা, শরীর এবং মন কোনোটাই আমাদের ঠিক নেই। যে পদ্ধতিতে সেই সময় মাথা থেকে আবার পায়ের দিকে এই শুদ্ধ তরঙ্গ বইয়ে যায়, তাকে যোগ বলে। ক্লিয়ার হলো? যে এইটা হচ্ছে যোগের অরিজিনাল মানে। যে তরঙ্গ, শুদ্ধ তরঙ্গ মাথা থেকে পায়ের দিকে বইয়ে দেয়, স্বাভাবিক তরঙ্গে ছন্দে ফিরে আসে, সেটাকে যোগ বলা হয়। এখন যোগে আসনের আলাদা ডেফিনেশন আছে, প্রাণায়ামের আছে, খাদ্যের আছে, ফ্রি হ্যান্ডের আছে, সবকিছুর আলাদা আলাদা করে আছে। কিন্তু স্বাভাবিক ছন্দটা কি? এটা মেডিকেল সিস্টেম আমাদের তাই। মেডিকেল সিস্টেম আমরা দেখি যে ওয়েভটা ডিসঅর্ডার হয়েছে, তখন আমরা স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দিতে পারি না, আমরা টেম্পোরারি একটা ব্যবস্থা করে দিই। এই ব্যবস্থা যে কতখানি সঠিক বা বেঠিক, কারণ চট জলদি আমরা চাই। এই চট জলদি করতে গেলে ঝামেলা হয় এবং জনসাধারণের চট করে এটা নেয় না। আমাদেরও প্রত্যেকের জীবনযাত্রায় একটা হঠকারিতা আছে, যেটা ইংরেজি শব্দ হচ্ছে ডু ইট নাও। এই ডু ইট নাও বলে এর আগের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গদিচ্যুত হয়ে গেলেন। কেন? যে কাজ করবে না তাকে এক্ষুনি করে ডু ইট নাও বললে কিন্তু কাজ হয় না। তাহলে স্বাভাবিক ছন্দ যেটা, সেই স্বাভাবিক ছন্দকে আমাদের ডিস্টারবেন্স হবে। ডিস্টারবেন্সে আমাদের মধ্যে থেকে হয়েছে তা নয়, জেনেটিক্যালি হতে পারে, আমাদের সয়েল থেকে হতে পারে, আমাদের পারিপার্শ্বিক এবং মনে সংযম থেকে হতে পারে। তাহলে আমরা প্রতি মুহূর্তে শত্রুর সঙ্গে লড়াই করছি। এই শত্রুকে না, আমার শরীরে যে 6.5 লক্ষ কোটি সেল আছে, এই সেলকে তাদের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দেওয়া যদি না করতে পারি, সেইটা আমাদের ডিস্টারবেন্স। এই যে ডিস্টারবেন্স, যেটা যখনই এই স্বাভাবিক ছন্দ কিরকম না, শরীরটা ভুলে যান, মনটা ভুলে যান। মনে করুন যে এটা একটা কোম্পানির চেয়ারম্যান আমি, আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং ইউনিট, প্রোডাকশন এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ওয়েবটা। এই তিনটেকে নিয়ে আমরা যখন এই এতগুলোকে চালাবো, সবগুলো আমার কথা অনুযায়ী নাও চলতে পারে, কেন যে জন্য আমাদের রোগ ভোগ হয়, নাও চলতে পারে। তখন হয় কি, ওগুলোর উপর প্রেশার ক্রিয়েট করা হয় যে তোমরা এটা করো, আমি কমান্ড দিচ্ছি, করো। যখন কমান্ড ও শোনে, বাধ্য হয়ে শোনে, যখন বাধ্য হয়ে শুনতে চায় না, এরকম পাবলিক তো প্রচুর আছে, এরকম লেবার প্রচুর আছে যে শুনছে না, তখন ওরা একটা ইউনিট তৈরি করে নেয়।
একটা ইউনিয়ন তৈরি করে নেয়। ইউনিয়ন তৈরি করে দিয়ে ওরা বিভিন্ন জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট করে বডিতে, এই সেলগুলো। যখনই এবার সেন্ট্রাল থেকে ফোর্স পাঠানো হয় ওগুলোকে দমন করানোর জন্য, যে কোম্পানির নির্দেশে ওদেরকে ঠিক করো, এবার সিকিউরিটি বা পুলিশ প্রশাসন এসে যখন ওদের উপর ঝামেলা করে, ওরা একত্রিত হয়ে যায়, দিয়ে সমস্ত শরীর ছেড়ে যে কোনো শরীরের একটা পার্টে গিয়ে ওরা একত্রিত হয়ে যায়। যখনই একত্রিত হয়ে যায় সেটাকে বলা হয় টিউমার। দেখুন, সেটাকে বলা হয় টিউমার। এইবার টিউমার একটা হচ্ছে বেনাইন টিউমার, একটা মেটাস্টেটিক টিউমার। এখন 99 রকমের বেনাইন টিউমার আছে। টিউমার মানেই যে ক্যান্সার এটা নয়, সারা জীবন একজন হয়েছে। আর বিশেষ করে যে শরীরের বিভিন্ন অঙ্গে এবং মেল এবং ফিমেল অর্গানে যে টিউমার গুলো বলে বলা হয়, আদৌ ওগুলো টিউমার নয়, ওগুলো হচ্ছে চর্বির ডেলা, ফাইব্রয়েড। এটাকে আমাদের মডার্নে বলে যায় যে আপনার ভিতরে টিউমার হয়েছে, আদৌ ওটা টিউমার নয়। যাই হোক, এর সঙ্গে পরিচিত রয়েছে, কারণ আমরা অতিরিক্ত সিস্টেমকে মানি। কিরকম না, সবগুলোই ব্যবসা। এই ব্যবসা করার জন্য আমরা যারা পড়াশোনা করছি বা কার্যকারিতা করছি, তারা আমাদের মধ্যে একটা এথিক্স আছে, আদর্শ আছে। এই আদর্শ তৈরি করি আমরা, এবং আমাদের নিজস্ব একটা প্রজেক্ট আমরা তৈরি করি। এই প্রজেক্ট তৈরি করতে গেলে যখনই আমাদের ভাবনাতে কোনো ট্যাচ নেই, ভাবুন সূর্য তার রশ্মি দিয়ে আমাদের ভরণ পোষণ করছে, যদি আলফা বিটা গামা এইটা দিয়ে সূর্য প্রতি মাসে ট্যাক্স পাঠাতো, ভেবেছেন কখনো? যদি ট্যাক্স পাঠাতো, এমনি ইলেকট্রিক বিল দিতে গেলেই অসুবিধা হচ্ছে, এবং প্রতি মুহূর্তে আপনার ট্যাক্স আসছে যে কতখানি আপনি ভিপজিওর 7টা, যেটা ভিজিবল, আর ইনভিজিবল 8টা, এই 15টা রশ্মির কে আপনার কম্পোজিশন হচ্ছে। বিজ্ঞানীরা এই সূর্যের যে 15টা রশ্মি, এটা আবিষ্কার 100 বছরও করেননি, কিন্তু বেদে 11টার নাম আছে। 11টার নাম আছে, কোনটা দৃশ্যমান, কোনগুলো দৃশ্যমান নয়। দৃশ্যমান গুলো যেগুলো পরবর্তীকালে আপনাদের পড়ানো হবে। যাক, এখানে সেই জন্য আমরা কোনো কিছু একটা করতে চাই। কি করতে চাই? কিছু একটা করতে চাই, মনে করবো যে একটা স্কুল করব, একটা কলেজ করব, একটা বড় কারবার করব। হ্যাঁ, তাহলে এই করার জন্য আমাদের মনে একটা প্ল্যানিং হয়। এই প্ল্যানিংটাকে আমরা কি বলছি? একটা ভাবনা। এই ভাবনা থেকে আমাদের তৈরি হচ্ছে কি না, একটা ফরমেশন তৈরি হচ্ছে, তার একটা জিন কম্পোজিশন হচ্ছে, তার একটা মূর্তি আছে। এই মূর্তিটা এমনি চোখে দেখা যায়, এটা বেশি সময় লাগে না। যে কোনো মানুষ যদি যোগ চর্চা করেন ঠিকভাবে, এই আসন চর্চা করে না, যোগ চর্চা করেন যদি, তাহলে 6 মাসের মধ্যে সে তার গত জীবনের 3টে জীবনের হিস্ট্রি তার কাছে প্রকাশিত হয়। 3টে জীবন, কি ছিলেন, কি করেছিলেন, একটা নখদর্পণে আপনার কাছে প্রকাশিত হবে, আপনি দেখতে পাবেন। এই যে দেখা, এই জন্য হয় কি, যে যখনই আপনি একটা কিছু করবেন, ঠিক করলেন জীবনে একটা কিছু করবেন, তা করবেন যখন, আমাদের
স্কুলে সবার আপনাদেরও হয়েছে যে স্কুলে একটা রচনা আসতো এম ইন লাইফ, জীবনের আদর্শ। খুব ভালো ভালো কথা লিখতাম আমরা। পরে যে কাটমানি খাবো এই কথা কিন্তু আমরা কোনোদিন প্রকাশ্য করিনি যে খাবো। তাই সবচেয়ে করাপ্টেড হচ্ছে আমরা, যারা মেডিকেলে চিকিৎসা সংক্রান্ত আর যারা শিক্ষক সংক্রান্ত। ও ইনসিডেন্ট, একটা পাপে হয়নি, দুটো পাপ আমার ঘাড়ে চেপেছে। এক মেডিকেলের লোক, আবার শিক্ষক অধ্যাপক। তাহলে দুটো পাপ আমার কাছে আমার জীবনে জুটেছে। তা এই যে জোটা, তাহলে যখনই কিছু আমাদের মনে হয় তাহলে সেটাকে আমরা কি বলছি যে এটা করব, এইভাবে চলবে, এইভাবে চলবে। সেটা একটা আদর্শ, যাকে আমরা ইংরেজিতে এথিক্স বলছি। সেই এথিক্স নিয়ে আমি একটা অর্গানাইজেশন স্টার্ট করি, পরবর্তীকালে এই বর্তমান যুগে এই অর্গানাইজেশন রান করতে গিয়ে এত ঝামেলার মধ্যে, এত পার্টিবাজি, এত তোলাবাজি এর মধ্যে চালাতে গিয়ে যে ওদের সঙ্গে হাত না মেলালে আমি অর্গানাইজেশন রাখতে পারবো না। তাহলে কিরকম দাঁড়ালো যে একটা এথিক্স কে এস্টাবলিশ করার জন্য আমরা একটা অর্গানাইজেশন স্টার্ট করি, পরবর্তীকালে সেই অর্গানাইজেশনকে রান করতে গিয়ে ফার্স্টে এথিক্স কে ত্যাগ করি। সব জায়গায় দেখবেন একই ব্যাপার, এথিক্স কে ত্যাগ করি। যে ধারা, আর যদি তাহলে এক জায়গায় পড়ে থাকবেন আমাদের ইনস্টিটিউটের মধ্যে। কেন আমি বলে দিয়েছি যতদিন আমি জীবিত থাকবো আমি এসে ঢুকতে দেবো, আমাদের দরকার নেই তো। আমরা ইনস্টিটিউটকে বড় করতে চাইনি তো, 48 বছরে এত বড় করতে চাইনি। আমরা যেমন আছে থাক, লোকগুলো শিক্ষাগুলো পাক, আসল শিক্ষাটা পাক। তাই এই ধারাটা আমরা নিয়ে এসছি, এই জন্য যোগ কাকে বলে সেটা জানিয়ে দিলাম। এবং এই যে তরঙ্গটা, শুদ্ধ তরঙ্গ যেটা মাথা থেকে পায়ের দিকে বইছে, এইটা বিভিন্নভাবে ডিস্টারবেন্স হতে পারে, সেটাকে আমরা চেষ্টা করি। এবং সঠিকভাবে হলে 100% আমরা সাকসেসফুল। যদি আসন, মুদ্রা, প্রাণায়াম, খাদ্য, ভেষজ, জীবনযাত্রা কালার দিয়ে তৈরি করে দেওয়া হয়। এই কালার দিয়ে যখন তৈরি করে দেওয়া হয় তখন দেখা যায় তার জীবনের অনেক কিছু, এই ডিস্টারবেন্স গুলো কেটে যায়। স্বাভাবিক আপনাদের কালার থেরাপি, হরস্কোপ থেরাপি পড়ানো হবে যে আপনাদের ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে, কোনো ঝামেলার জন্য, দুশ্চিন্তার জন্য হচ্ছে না। তাই আপনারা কখনো ভেবেছেন আপনারা যে বেডশিটে শুয়ে আছেন ওইটা বিভিন্ন প্রিন্টেড কালারের? আপনি যে কোনো একটা প্রিন্ট ব্যবহার করুন, কি প্রিন্ট ব্যবহার করবেন সেটাকে আমরা ওখানে লিপিবদ্ধ আছে। যদি আপনার স্কিন ডিজিজ থাকে, বিশেষ করে যাদের ব্লাড গ্রুপ ও, নাম করেই বলে দিয়েছি, এবং যাদের গোত্র আলম্বান গোত্র কার কার আছে? আলম্বান গোত্র কার কার আছে? এই যে হাওড়া অর্থোপেডিক্সে পড়াতে গিয়ে স্পোর্টস মেডিসিনে ওটা আমাকেই পড়াতে হয়। আমাদের যে 27টা গোত্র আছে জেনেটিক্যালি, আমরা ওটাকে ডিএনএ আরএনএ করে দেখে নিই। এই যখনই আলম্বান গোত্র হলো, এদের ব্লাড গ্রুপ বেশিরভাগই ও, না হলে এ গ্রুপ কি ও। ক্লিয়ার হলো? এখন এই যে জিনিসগুলো জানা, এবং ফ্ল্যাট ফুট হবে বা সেমি ফ্ল্যাট ফুট হবে, এবার রাত্রিরে শোয়ার সময় এদের মাথার বালিশ 50% দরকার, 10% কোনটা দরকার?
কোলবালিশটা। আপনি এগুলো তার দোষ নয়, কিন্তু রক্তের দোষ, রক্তের দোষ। এই যে জিনিসগুলো জানছেন, আজকাল দেখবেন আমাদের চিকিৎসায় যে স্পোর্টস মেডিসিন ছাড়া এই গ্রুপ দেখা হয় না। আমরা করি কি, যাদের ও গ্রুপ ফ্ল্যাট ফুট তাদের আমরা ফরওয়ার্ডে দিই না, ক্রিকেটে বোলিং করতে দিই না, তো সে তো স্পিড বাড়াতে পারবে না। তাদের আমরা ব্যাকে দিই, উইকেট কিপার করে দিই, ব্যাটসম্যান করে দিই। তা এইভাবে যে কে কোন স্পোর্টসে যাবে, যে আমি ভালো খেললাম, যে 4টে শট মারলাম, যে আমি ব্যাটসম্যান হয়ে গেলাম, এইভাবে হয় না, সিলেকশন হয় না। সেটা আমাদের ভুলের জন্য সমস্ত জনসাধারণকে আমরা ভুগছি, যেটা প্রাচীন ভারতে সেই ধারাগুলো রয়েছে। এবার আমি অগ্রসর হই যে আমি কে, এইটা জানার জন্য। তাহলে আমার তো একটা এক্সিস্টেন্স আছে, আমি কোথায় এসছি, কেন এসছি, কিভাবে আমি নিজেকে বিশ্লেষণ করব। এগুলো একবার বলবেন যে ধর্ম চর্চা হচ্ছে, এভরিথিং ধর্ম। ধর্ম হচ্ছে তার স্বভাব, স্বাভাবিকতা। এই ধর্মের মধ্যে যখনই আধ্যাত্মবাদ চলে আসবে, অর্থাৎ মনকে আপলিফমেন্ট করার, তখন সেটা স্পিরিচুয়াল শব্দটা এসে গেল। এই স্পিরিচুয়াল শব্দের মধ্যে দিয়ে তখন একটা অবয়ব তৈরি হবে। কারণ আমাদের শরীর 5টা, এই 5টা শরীরের মধ্যে অন্নময় এবং প্রাণময়, এগুলো পড়াবো পরে। এই দুটো আমাদের জানার অধিকার আছে, ভাবার অধিকার আছে। পরে প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় এবং হিরণময় কোষ, এইটা জানার অধিকার। আমরা যদি এইটাকে এগোই, কিরকম করে এগোবেন না, আপনারা বলবেন যে আমরা তো যোগ চর্চা করছি, কেউ বলবেন আমরা তো সাধনা করছি। তা ব্যাপারটা হচ্ছে যে 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 সাবজেক্ট নিয়ে পড়ছেন, কেউ হিস্ট্রি নিয়ে পড়েছেন, কেউ ম্যাথামেটিক্স নিয়ে পড়েছেন, কেউ ফিজিক্স, কেউ কেমিস্ট্রি, কেউ কমার্স নিয়ে পড়েছেন। এখন আপনি মাস্টার ডিগ্রি করেছেন, যদি কোনো আত্মীয় স্বজনের ছেলে মেয়ের সঙ্গে দেখা হয়, বলে কি পড়ছো, বলে ক্লাস 9। বলে কি নিয়ে পড়ছে, বলে সায়েন্স। বলে কি আর ভালো করেছো, আমিও সায়েন্সের, আমি ফিজিক্স নিয়ে পড়ছি। সে ক্লাস 9-এর ছেলে মেয়েটাকে বলা হয়, সে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে আমারও ফিজিক্স আছে। তাহলে তার 9-এর ফিজিক্স আর মাস্টার ডিগ্রির ফিজিক্স অনেক গভীরতা আছে, কিন্তু সেটা তো জানে না, তাকে জানাতে হবে। তাই যোগ নিয়ে আমাদের অবস্থা হয়েছে যে আমরা ক্লাস 1-এর ছাত্র। কিছুদিন আগে কাগজে দেখলাম যে ক্যান্সার উপযোগী 3টে আসন। হাউ মুশকিল! এই ক্যান্সারের সঙ্গে আসনের সম্পর্ক কি, বলে দিলেই হলো। তা প্রথমে জানতে হবে যে আমার অবস্থানটা কি। আমার তো একটা ফাউন্ডেশন আছে, কোথায় ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা কি, তার জন্য রয়েছে সাংখ্য দর্শনে মহর্ষি কপিলের 24টা পদার্থ মধ্যে দিয়ে উনি ওটা বেঁচে দিয়েছেন। তাহলে যদি আমরা বার দিন যদি গণনা না করতাম, তাহলে
বলে কোন বারে জন্মেছে আমি জানি না, কেন 7টা বার এক একজন এক একটা বার করে দিলেই তো হবে না। আমি কথা বলছি কিন্তু বাংলায় বার, ইংরেজি বার মানে আলাদা, ওটাকে বার খাইয়ে দেওয়া। হ্যাঁ, তা এইটাকে ওটাকে যেন খেয়াল থাকে, যে লিখে রাখলেন যে ওই আছে, আরেকটা বার কি আছে, জুডিশিয়াল বার আছে, কাঠের একটা আছে বারকোষ, বার সাবান। দেখুন কতগুলো পেয়ে গেলেন, সবাই একটা বার করে রেখেছে, কোন বারে গিয়ে আমরা পৌঁছবো। তাহলে এগুলো যখন ভাববেন না, দেখবেন যে কত কিছু রয়েছে, যে কত বৈচিত্র্য রয়েছে, সে বৈচিত্র্য কিন্তু আমরা ধরতে পারিনি। এই যে যৌগিক তত্ত্ব, তত্ত্ব মানে কি বলেছিলাম এর আগের দিন, তত্ত্ব মানে কি, গ্রামার বা ফর্মুলা, লিখে রাখুন, গ্রামার বা ফর্মুলা। পরব্রহ্ম, পরব্রহ্মকে না, পরব্রহ্ম হচ্ছে এই যিনি সমস্ত জগতের এবার বহির্বিশ্বের তিনি অধিপতি, তিনি কন্ট্রোল করছেন। এখন তার একটা মূর্তি আছে, এই মূর্তি যেটাকে আমরা ইমেজ বলছি আছে, আমি একটা কোনো জিনিস নিয়ে ভাবলাম, দেখবেন আমার মনের মধ্যে এসে যাবে একটা ফরমেশন আসবে। এই ফরমেশন আপনি ভালোও ভাবতে পারেন, খারাপ ভাবতে পারেন। যদি খারাপ ভাবেন তাহলে কিন্তু একটা নেগেটিভ অ্যাসপেক্টে যখন হচ্ছে, তখন কিন্তু এইটা আমাদের কাছে বডি এবং মনে একটা নেগেটিভ ছাপ রেখে যাচ্ছে। এই ছাপটা দুটো, মেয়েদের ক্ষেত্রে কম, ছেলেদের ক্ষেত্রে বেশি। আপনারা বলবেন কেন এরকম দ্বিচারিতা হলো? মহাভারতে শান্তি পর্বে 3টে আছে, সংসার ধর্ম, রাজস্ব ধর্ম এবং আপৎকালীন ধর্ম। এই সেই যুধিষ্ঠিরকে উপদেশ দিতে গিয়ে বলা হচ্ছে যথেচ্ছভাবে কামনা করার অধিকার আছে বলে তার নাম কন্যা। যথেচ্ছভাবে কামনা কর, একটু যে যা খুশি মনে ভাব, তার জন্য কিন্তু পাপ নয়। আমাদের নেগেটিভ অ্যাটিটিউড, আমি যদি বলি রিজার্ভ ব্যাংকের টাকাটা কিভাবে চুরি করা যায়, তাই তো, বা কোনো একটা ভোগের সামগ্রী কিভাবে হস্তগত করা যায়, তাহলে এইগুলো পাপ ছেলেদের কাছে, মেয়েদের কাছে পাপ না। সে মনে মনে 25, 30, 100, 2000 সব ভাবতে পারে, তাই জন্য তার কোনো পাপ নেই। কারণ প্রাকৃতিক নিয়ম অনুযায়ী অনেক কিছু জিনিস তাকে আয়ত্ত করতে হয়, সেই জন্য এগুলো ছাড় দিচ্ছে, ডিডাকশন ছেলে বিক্রি করে দিয়েছে যে ছেলের মতো। তাহলে পরব্রহ্ম হচ্ছেন এমন একটি জিনিস যিনি সমস্ত কিছুর অধিপতি। ফিজিক্স কার কার ছিল জিজ্ঞেস করবো না কিছু, ফিজিক্স কার কার ছিল? ফিজিক্সে এই পরব্রহ্মকে আমরা বলি প্যাকেট অফ এনার্জি।
প্যাকেট অফ এনার্জি, যেখান থেকে সোর্স থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে, কোথা থেকে আসছে সেটা আমরা জানি না। আসছে মহাশূন্যের উপর, কতখানি শূন্য। তাই শূন্য আমাদের আয়ত্ত নেই। ছোটবেলা থেকে একটু ভূগোলের দিকে একটু নজর ছিল। ভূগোল যদি আমার সাবজেক্ট হয়নি, কিন্তু পরবর্তীকালে গবেষণার ক্ষেত্রে এসে যে জন্য পড়াশোনা করতে হয়েছে। তা সেই সময় যখন ক্লাস 1-এ পড়ি, একজন আমাদের পাশের বাড়ির দিদি থাকতো, সে আমাকে বোঝাতো যে পৃথিবীটা, আমি জিজ্ঞেস করতাম, নামও মনে আছে, সুষমাদি, তা বলতো পৃথিবীটা শূন্যে ভাসছে, শূন্যে ভাসছে, তা যদি কেউ উল্টো পাল্টা কাজ করে পড়ে যাবে। সে তো বলে বেরিয়ে গেল, আমার মনের মধ্যে ঢুকে গেল। হ্যাঁ, বাড়িতে বকা খাচ্ছি, কিরে বিছনা থেকে এতক্ষণ লাগে নামতে? আমি তো নামছি এরকম করে করে, যদি একবার জায়গাটা ধসে যায় কোথায় চলে যাব কিছু ঠিক নেই। এবং এটা নিয়ে দিনের পর দিন রাত্রিও ভেবেছি আমি, যে একবার যদি ধসে পড়ে যাই যদি নিচে, হ্যাঁ সে সময় তো। সুতরাং ওই অনেক দিন পর্যন্ত কি হয়েছিল, তা আমি বাবার সঙ্গে থাকতাম, এক বিছানায় বাবার সঙ্গে থাকতাম। তা বাবা আমার বন্ধুস্থানীয় ছিল, সব কথা জিজ্ঞেস করতাম। তা বাবাকে বললাম, বাবা আমাকে তখন বুঝিয়ে এটা থেকে আমাকে রেহাই দিলেন। যেহেতু মেডিকেলের লোক ছিলেন, টিভি স্পেশালিস্ট ছিলেন, উনি আমাকে বলে এইটাই। এবং কোইন্সিডেন্ট, মহাভারত এবং রামায়ণের হাতে খড়ি কিন্তু বাবার কাছে। এখন তো বোধহয় কোনো ডাক্তার এই সম্বন্ধে কিছু জানেও না, পড়াশোনা করা ইয়ে করা সেটাই। তাহলে পরব্রহ্ম বলছি যেখান থেকে সমস্ত সোর্স আছে। কিরকম না, বৃন্দাবনে একজন পাগলা বাবা থাকতেন, সেই পাগলা বাবা একটা বস্তা পরে থাকতেন। এই বস্তা পরে তিনি থাকতেন এবং সাধুদের সঙ্গে, পঙ্গত মানে জানেন তো, পঙ্গত চিৎকার করে বলা হয় পঙ্গত কি রাধে শ্যাম, মানে এখন খাবার দেয়া হচ্ছে, আপনারা চলে আসুন। তা ওইখানে দেয়া হতো সাধুদের জন্য আলাদা পঙ্গত, সমস্ত সবার জন্য আলাদা পঙ্গত, কিন্তু সাধুদের পঙ্গতে এই পাগলা বাবাকে জায়গা দেয়া হতো না, তাকে আলাদা একটা জায়গা দেয়া হতো, খাবার দেওয়া হতো। সেই খাওয়ার থেকে যখনই ওকে খাবার দেওয়া হতো, ওর মাথায় কাক বসতো, পিঠে কাঁধে শালিক বসতো, পাতে এসে কুকুর ছাগল এসে খেতে আরম্ভ করতো, তার মধ্যে উনি উঠবে। তাই সমদর্শন হয়ে গেছিল না। সেই জন্য উনি এইসব কিছু মনে করতেন না, এই জন্য ওনাকে আলাদা দেন না। কোথা থেকে কুকুর চলে আসবে উনি যেখানে বসেছেন, কাক চলে আসবে, ইয়ে চলে আসবে, তাই ওনাকে দেয়া হতো। সেই সময় দেয়া হয়েছে, সেই পাগলা বাবা ব্রজ পরিক্রমা করছে, 84 ক্রোশ যে পরিক্রমা করা হয়। তো বর্ধমানের কিছু ব্যক্তি ওই প্রতি বছর বৃন্দাবন 84 ক্রোশ পরিক্রমা অনেকেই যায় বাঙালিরা, সেইখানে গেছেন। এখন ব্রজ পরিক্রমার সময় যদি কুকুর আর গাধা স্পর্শ করে আবার স্নান করে তারপর আবার সেই মিছিলে যোগ দিতে হয়, রয়ে গেছে প্রবাদ বাক্য রয়ে গেছে। তা জৈনরা করে কি, পিঠে রুটির বস্তা নেয়,
বস্তা নিয়ে হাতে করে মোটা মোটা রুটি ছিটিয়ে 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 যায়। আর যত রাজ্যের কুকুর ওকে ফলো করে, এর পায়ের নিচ দিয়ে যাচ্ছে, তাকে ঠেলে চলে যাচ্ছে, ছোঁয়াছুঁই হচ্ছে। তা সেই বর্ধমানের এই ব্যক্তি যার সাথে আমার পরিচয় হয়েছিল, সে একটা ইট তুলেছে, 3বার 4বার ছুঁয়ে দিয়েছে, বলে কি করবো এখন, কোথায় স্নান করবো, ইট তুলে মেরেছে। ইট তুলে কুকুরটার দিকে, কুকুরটা এই সামনে দাঁড়িয়ে ঘাউ ঘাউ করো, ইট চলে গেল। পাগলা বাবাও যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে কুকুর যাচ্ছে, এ যাচ্ছে, এসে সেই ভদ্রলোককে ধরলেন, ধরে হাত ধরে বলছেন, ও কে বলা সমঝা। কুকুর আবার কি বলে গেল, গাও গাও করে বলছে, ও কে বলা সমঝা। হাঁ করে তাকিয়েছি, बोले पागला बाबा बोलते वो बोला तुमको जो खिलाता है वो भी हमको खिलाता है पिलाता है, तुम मरने वाला कौन हो, तुमको जो खिलाता है पिलाता है वो भी हमको खिलाता है पिलाता है, तुम मरने वाला कौन हो। তিনি হচ্ছেন পরব্রহ্ম। ক্লিয়ার হলো? পরব্রহ্ম সব কাজ তো দেখতে পারেন না। নরক গুলজার বলে একটা নাটক হয়েছিল, যে ব্রহ্মা নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না, কথা কয়েও না। গানটা শুনবেন, দেখবেন খুব মজার গান। তাহলে পরব্রহ্ম তিনি ব্রহ্মকে ভার দিয়েছেন। ব্রহ্ম কথা এখানে শাস্ত্র সাংখ্য উল্লেখ করেন, ব্রহ্ম ভার দিয়েছেন ঈশ্বরকে। তাহলে ঈশ্বরকে কি বলবেন ইংরেজিতে? বাজারে প্রচলিত সাব এজেন্ট, সাব এজেন্ট, তাই তো? এটা মাথায় থাকবে যে ঈশ্বর হচ্ছে পরব্রহ্মের পরবর্তী পথ। তাহলে ঈশ্বর হচ্ছে এমন একটি ব্যক্তি যিনি, যার কাছে সব রেকর্ড আছে, তিনি তার উপর যদি লক্ষ্য করেন তাহলে তার কাছে প্রকাশিত হন। তিনি যদি, এত মানুষজন আছে, কার সম্বন্ধে যখনই তার মনে হবে তখন তার বায়োডাটা কম্পিউটারে চলে আসবে সব, তখন তিনি তার সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু অন্য সময় যোগাযোগ করতে পারেন। আমরা বলি না ঈশ্বর সব জানেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তিনি কার সঙ্গে যোগাযোগ চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত তিনি জানতে পারেন। সেই জন্য ঈশ্বর সবাইকে জানেন, যাকে আমরা সমষ্টি বলছি শাস্ত্রে, সবকিছু জানেন, কিন্তু তাকে যোগাযোগ করতে হয়। প্রত্যেকটা ইউনিটের সঙ্গে যোগাযোগ করলে তার সম্বন্ধে আমাকে কাছে প্রকাশিত হয়। একমাত্র পরব্রহ্ম ছাড়া কাউ নজরে সবাই নেই। যখন ইন্ডিভিজুয়াল আমি তার প্রতি নজর দেব, অ্যাটেনশন করব, তখন আমি তার সম্বন্ধে যোগাযোগ করব, তিনি তখন ঈশ্বর। তাহলে ঈশ্বর কে আমরা বলছি সমষ্টি, লিখে রাখুন। সবাইকে জানেন, সমষ্টি, সবাইকে জানেন, সমষ্টি। সবাইকে জানলেন বলে হচ্ছে সমষ্টি কেন? যার সঙ্গে উনি যোগাযোগ করছেন সেটা। তা ঈশ্বরের সাথে, তা ঈশ্বর আগে বলেছি কি, যদি কোম্পানি দিয়ে পড়া যায়, তাহলে পরব্রহ্ম হচ্ছে একটা কোম্পানির চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছেন ঈশ্বর। কোম্পানি ভাবে ভাবুন, এর থেকে দুটো ইউনিট তৈরি হয়ে গেল।
একটা হচ্ছে পুরুষ, আর একটা হচ্ছে প্রকৃতি। তাহলে পুরুষ মানে কি? মানে কি ভাবছি বলুন, আপনাদের মনে যে ভাবনাটা আসছে সবার মনে, পুরুষ মানে মেল নয়, জীবাত্মা। হম সেই জন্য শাস্ত্রে বলা হচ্ছে পুরীশেতে ইতি পুরুষ। পুরীশেতে আমার প্রাণের মানুষ আছে, প্রাণে তিনি পুরুষ। পুরীশেতে ইতি পুরুষে, আমার এই দুর্গের মধ্যে যিনি আছেন তিনি পুরুষ। তার শক্তিকে, শক্তি শব্দটা স্ত্রীলিঙ্গ, এই জন্য শক্তি, যত রকমের শক্তি, যেহেতু স্ত্রীলিঙ্গ, সুতরাং আমরা ইমেজ তৈরি করেছি সেই, বা সেই মূর্তি তৈরি করেছি, সেটা বেশিরভাগই দেখবেন স্ত্রী দেবতা। স্ত্রী দেবতা পরবর্তীকালে পড়াবো এখন যে দুর্গা মূর্তি কিভাবে তৈরি হলো, এটাও শাস্ত্রে আছে। কে ইয়ে করেছিল, কোথায় হিমালয়ে গেছিল, দুর্গা পার্বতী অত্যন্ত ফর্সা ছিল কিন্তু ও কালো পোশাক পরেছিল, লেখা হচ্ছে, লেখা হয় তো দেখি প্রতিবার পুজোর সংখ্যায় সব লেখে হয়েছে। তা তিনি কালো পড়েছে, যখন স্নান করবেন তখন তো বর্মটা খুলতে হবে, খুলতে হবে তো, ওটা রেনকোটের মতো কালোটা খুলে তিনি স্নান করছেন, ধবধবে পরিষ্কার গোল্ডেন কালার। আশেপাশের বাড়ির বউরা স্নান করতে গেছে, সব দেহাতি গল্পগুলো ঢুকিয়ে দিচ্ছে এর মধ্যে। এসে দেখে ওই রকম দেখে বললো ও মা, যেমনি বললো নাম হয়ে গেল ও মা। কোনো মানে আছে এগুলো? উমা নামটা কোথা থেকে এসছে এইটা একটা লেখা হয়েছে, পড়ে হাসবেন না কি করবেন, যে দুর্গার নাম উমা কেন, এই হচ্ছে ব্যাখ্যা। তাহলে এই যে কখনো স্বামী সন্তদাসজি বলতেন, হ্যাঁ রে তোরা পড়াশোনা করেছি আর এইটা বুঝলি না, পড়াশোনা করার মানে তত্ত্ব জ্ঞান নয়, একটা বেসিক এডুকেশন তো আছে। হম সেই বেসিক এডুকেশনে যদি যে যা বলছে আমরা মেনে নিচ্ছি, তো কেন মানবো? আমাকে তো বোঝাতে হবে। তা বোঝাতে, তা যখন কোম্পানিটা করা হবে, একটা থাকবে তার অর্থকরী দিক, তার পরিচালনার দিক, সেটা হচ্ছে পুরুষ, আর তার ফ্যাক্টরিটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে মিডিয়া, আর পুরুষ হচ্ছে সোর্স। আমি কোম্পানিটা কত বড় করব সেটা নির্ভর করে পুরুষের উপর। তা পুরুষ অর্থাৎ আমার ফিনান্স এবং ম্যানেজমেন্ট কতখানি বড়, সেই অনুযায়ী আমার কোম্পানিটা হবে। সে কোম্পানি হতে গেলে তখন আমাকে এটাকে করতে হবে কি, যে আমি কি করব, একটা বেস তৈরি হয়েছে, সেইখানে আমি এটা করা হলো, সেটা হচ্ছে প্রকৃতি। তাহলে পুরুষ প্রকৃতির মধ্যে যখন মিডিয়ার মধ্যে চলে এলো, তখন কি হলো, সে থেকে তার আউটপুট বেরোবে, প্রোডাকশন বেরোবে। তাহলে যখন এই দুটোর কম্বিনেশন হলো, তখন আরেকটা কম্বিনেশন বেরিয়ে এলো। এই পর্যন্ত বুঝে দিয়ে এবার হ্যাঁ বলছি না।
ঠিক আছে, ঠিক আছে। এই পুরুষ এবং প্রকৃতি যখন মিলন হলো, মিলন হলো, তা সেইখানে হলো কি, এবং পরবর্তীকালে এটা হলো কি, যেটা অমল কুমার মুখোপাধ্যায় ভারতবর্ষের ধর্মের ইতিহাস, অমল কুমার মুখোপাধ্যায় যিনি প্রেসিডেন্সির প্রিন্সিপাল ছিলেন, তা উনি লিখে দিয়েছেন এগুলো লিপিডো কালচার। লিপিডো কালচার, লিপিডো কালচার কি না, সবসময় এই মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কল বল হরি বল, ভাবনাটা ওর মধ্যে নিয়ে আসা। তা সেই জন্য আমাদের এক প্রফেসর যিনি অরবিন্দ পাঠমন্দিরের সঙ্গে যুক্ত, আমি স্কুল জীবনে তার সঙ্গে যুক্ত ছিলাম, কারণ ক্লাস 8 থেকে আমি অরবিন্দ পাঠমন্দিরের সদস্য ছিলাম। তা পুলক কুমার বন্দ্যোপাধ্যায়, তার অনেক বই আছে। তা আমরা নবদ্বীপে গেছি ঘুরতে, বলছে আপনাদের প্রকৃতি নেই। তা আমি পিকেবির দিকে তাকিয়ে আছি, তিনি সেন্ট জেভিয়ার্সে পড়াতেন, তা তিনি কোনো জবাব দিতে পারছেন না, বলে আপনাদের প্রকৃতি নেই। তা তাকিয়ে আছেন যখন, আমি তো কিচ্ছুই বুঝি না, তখন তাকিয়ে আছে, বলছে প্রকৃতি স্ত্রী কোথায়, কোথা থেকে কোথায় চলে গেছে, যে আমরা পুরুষ, প্রকৃতি বিয়ে করলে প্রকৃতি, না করলে বিকৃতি হয়ে গেল, জীবনটাই বিকৃতি হয়ে গেল, কোন জায়গায় চলে গেছে। তাহলে এই ধারাটাকে কিভাবে তৈরি হয়েছে সেটা যাক, এগুলো আলোচনার বিষয় না। তাহলে প্রকৃতি এই যে মিডিয়া ধরলো, যখন এইখান থেকে সঙ্গে এর সঙ্গে যুক্ত হয়ে একটা এলো মহৎ তত্ত্ব। এই মহৎটা এলো কোথা থেকে, এটা তো প্রশ্ন। এই যে মহৎটা এলো কোথা থেকে, তাহলে প্রকৃতি 3টে ভাগ আছে। প্রকৃতি চালাতে গেলে কি করতে হয়, একটা কাজ করতে হয়, একটা ভালো ভাবনা করতে হয়, আর তার একটা নেগেটিভ ভাবনা করতে হয়। নেগেটিভ ভাবনা, আমরা যখন কোনো কাজ করি, কোনো রিসার্চ করি, জীবনের কখনো যখন সঙ্গীকে বাঁচি, তখন কিন্তু আমরা তার পজিটিভ দিকগুলো দেখি, তার নেগেটিভ দিকগুলো কখনো নজর দিয়েছি, দিইনি। সেই জন্য আমাদের জীবনের নানা দিক থেকে অসুবিধা, বলে ভুল করেছিলাম তাকে বিশ্বাস করি। কে তোমাকে বিশ্বাস করতে বলেছিল? তো মায়ের দিব্যি দিয়েছিল, আপনি বিশ্বাস করেছিলেন কেন? আর বিশ্বাস এত ঠুনকো, তা বলছে এরকম বিশ্বাস করে ঠকলাম কেন? আমাকে বলেছে, আমি এবার একটু মজা মজা করে শব্দ নিয়ে কথা বলি। আমি বলি প্রথমেই তো বিষ রয়েছে, যার থেকে বিশ্বাস এসছে। মানে নেগেটিভ বিশ্বাস, মানে বিশেষ ভাবে শ্বাস প্রশ্বাস প্রভাবিত হয়ে তার সঙ্গে, মানে তরঙ্গ, যেটা বলেছিলাম
যে তরঙ্গগুলো আমার নেই সেটা অপরের কাছ থেকে সুযোগ। তাহলে সেম যদি থাকে তাহলে তো লেগে যাবে। এই জন্য মনুসংহিতায় এবং দণ্ডনীতিতে বলে দেওয়া আছে সেম ক্যাটাগরিতে বিয়ে করবেন। করলে কি হবে, এও ফিজিক্সে পিএইচডি, এও ফিজিক্সে পিএইচডি, বলে জানো এরকম, বাদে কথা বলছে হবে না, ফিজিক্সে এই বলেছে, সে বললো যে রান্নাটা এরকম হয়েছে, একটু নুনটা বেশি আছে, হলো কি করে, সল্টের কম্পোজিশন এই আছে, তার বেঞ্জনিক রিং এই আছে। মানে সংসারের কি অবস্থা বুঝতে পারছেন? দুজনে যদি সেম র্যাঙ্কের হয় তখন ঝামেলা হবে। যদি সেম র্যাঙ্ক জটিলতা ছেড়ে বেরিয়ে আসতে পারে, বিশেষ শ্বাস অর্থাৎ তার মধ্যে পজিটিভিটি থাকে, সেটাকে বিশ্বাস বলা হচ্ছে, তার নেগেটিভ সোর্স গুলো ছেড়ে। কিন্তু যখনই এই যে প্রকৃতি থেকে আমি মহৎ আসলাম, একটা বিরাট বড় পজিটিভ দিক, এই পজিটিভ দিকটা আসলো কি করে? তাহলে কারণ প্রকৃতির সে আবার তিনটে ধারা নিয়ে চলে। কি কি ধারা? এটার সঙ্গে পরিচিত তো আপনারা? ক্রিকেটের উইকেট, তিনটে উইকেট, তিনটেই সমান। তাহলে পুরুষ যে ওয়েভটা দিচ্ছে, তার কন্ট্রোলিং সিস্টেম যেটা, তাহলে আমরা যদি এক্স ফ্যাক্টর ধরি, এটাকে 100 বুঝি, তাহলে তিনটের কত হবে? 33.33, তাই তো? প্রত্যেকটা 33.33 দাঁড়াচ্ছে। এটারও তাই, এটারও তাই, এটাই তাই। এটাকে বলছি সত্য, এটাকে বলছি রজ, আর এটাকে বলছি তম। তাহলে সত্য, রজ এবং তম জীবনের তিনটে দিক সব ব্যাপারেই থাকবে। তাহলে প্রত্যেকটা 33.3 যেতে না উপরে, তিনটেই এক। এই তিনটে যখন এক হলো তখন কি হলো? তাহলে একটা মানুষের, বলে না এই মানুষটি কিন্তু খুব গুণী, বলেন এর অনেক গুণ। এই অনেক গুণ বলতে গিয়ে বলবো কি কি গুণ? তার হয়তো প্রোডাকশনের দিকটা দেখবো, যে তিনি কি কি করেছেন, বা সে মানুষটি কিরকম সেইটা দেখবো, অথবা দেখবো সে জীবনে খারাপ কাজ কি কি করে এসেছে। তিনটে জিনিসের যে কোনো একটা জিনিস আমার নজরে পড়বেন। তাহলে সত্য গুণ, রজগুণ এবং তমগুণ, এই তিনটে গুণের একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে কাজের, আর একটা হচ্ছে তাকে খারাপ বা থামানো। এখান থেকে একটু হেঁটে গেলে দেশপ্রিয়বাদ। আপনি ভাবলেন যে এখান থেকে বাসটা যাবে, এতটা সময় আসে আর 5 মিনিট সময় আছে, তাহলে আপনি কি করলেন? ভাবলেন যে এখান থেকে যদি হাঁটা না, একটু দৌড়ই। এই দৌড়ই যখন ভাবলেন, এটা কিন্তু সংকল্প হলো। সংকল্প কিন্তু রজগুণ করছে, ভালো করে শুনুন। সংকল্প করলেন যখন, সেটা রজগুণ করছে, আমি এখান থেকে ওই পর্যন্ত দৌড়বো। দৌড়চ্ছেন যখন, আপনি যতখানি তার নিকটে এসে যাচ্ছেন, অ্যাচিভ করছেন, সেটা কিন্তু সত্যগুণ। আর দৌড়চ্ছেন তখন বলছে আর দৌড়ে না, হার পাচ্ছি না, আর দৌড়ে হেঁটে হেঁটে যাই, যে আপনাকে থামিয়ে দিচ্ছে, যেন জোর করে আপনার লাগামটা টেনে ধরছে, সে হচ্ছে তমগুণ। ক্লিয়ার হলো? তাহলে তিনটে গুণ আছে। এই তিনটে গুণের যখনই এই
সিস্টেমটা ব্যাঘাত ঘটলো, তখন হলো কি, মহত্তত্ত্বে যখন গেল তখন জায়গাটায় দাঁড়ালো এইরকম এইরকম এইরকম, ইমব্যালেন্স হয়ে গেল। ইমব্যালেন্স হয়ে গিয়ে গেল, সত্যগুণ থাকলো ঠিক, রজগুণটা কমে গেল, তমগুণটা বেড়ে গেল। তাহলে বেড়ে গেল, এতখানি বাড়লো না, ধরুন সত্যগুণের থেকে ছোট হলো। তাহলে মহত্তত্ত্ব, এই তিনটের কম্বিনেশন একটা জিনিস তৈরি হলো, সেইটা হচ্ছে মহত্তত্ত্ব। এই মহত্তত্ত্বকে, এটাকে বিজ্ঞানময় কোষ বলে, পরে পড়াবো, এটাকে বিজ্ঞানময় কোষ বলে। আর মহত্তত্ত্ব হচ্ছে তিনটে ইমব্যালেন্স হয়ে গেল যখন, তাহলে যখনই ব্যালেন্স হবে, আমি যখন আবার নিজেকে প্রকৃতি তত্ত্বে তুলে নিয়ে যাব, প্রকৃতি তত্ত্বে তুলে নিয়ে গেলে কি হবে, আবার সেম হয়ে যাবে, তাই তো? তা কাউর সম্বন্ধে আমরা যদি ভাবনা করি যে কতখানি কাজের, কতখানি ভালো, কতখানি খারাপ, বলবে তিনটেই এক হয়। কেউ ইংরেজিতে MA, ভূগোলে MA, অঙ্কে MA, কোন সাবজেক্টে ভালো? কাউকে যদি প্রশ্ন করা হয়, বলে তিনটে সাবজেক্ট পড়ছে, আমি কি বলবো? তিনটে সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছে তো। তাহলে তিনটে গুণ যখন একত্রিত হয়ে গেছে, প্রকৃতি তত্ত্বে হয়ে যাচ্ছে, প্রকৃতির সামঞ্জস্য হয়ে গেল যখন, তখন হয়ে গেল কি, তা সেজন্য স্বামী বিবেকানন্দ তিনি এই রাজযোগের বলে যে বইটা লিখেছেন, সেটা কিচ্ছু না, পাতঞ্জল দর্শন শুধু অনুবাদ করে গেছেন, আর কিছু করেন। তাহলে অনুবাদ করে গেছেন যেটা, সেটা খুব একটা বেশি কার্যকরী নয়, কিন্তু তার যে ইন্ট্রোডাকশন দিয়েছেন, প্রাণের সংজ্ঞা দিয়েছেন, সেই প্রাণের সংজ্ঞাটা অসাধারণ, অসাধারণ লিখেছেন। রাজযোগ বলে বেরিয়েছে বইটা। আর আপনাদের পাতঞ্জল দর্শন, তার ডিটেলসটা 196টা সূত্র, তো সূত্র বলা হয় সেগুলো, যেগুলো অথেন্টিক, যেগুলোকে গ্রামার ফলো করছে, সেটা হচ্ছে সূত্র। আর পরবর্তীকালে যেগুলো তৈরি হয়েছে, সেই গ্রন্থের গুলো হচ্ছে শ্লোক। শ্রীমৎ ভগবদ গীতার কিন্তু শ্লোক, পাতঞ্জলের সূত্র, উপনিষদের সূত্র। সূত্র মানে হচ্ছে ফর্মুলা, ফর্মুলা। তা এই যখন আপনি আবার রিটার্ন টু দ্য প্যারাডাইস ফিরছেন, যখন আবার প্রকৃতিতে চলে গেলেন, তখন হয় গিয়ে তিনটে গুণ ইকুয়াল হয়ে গেল। সে কোন গুণ বোঝা যাবে না, যখনই বোঝা যাবে না, তখন বলা হয় কি, এ কোন গুণ, বলছে ঠিক বলতে পারবো না, বোঝা যাচ্ছে না। তা বলছে, প্রবাদ বাক্য আছে, কোন গুণ নাই যার কপালে আগুন, কোন গুণ নাই যার কপালে আগুন। ত্রিগুণাতীত, ত্রিগুণাতীতে কি হলো, জ্ঞান চক্ষুটা খুলে গেল, বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্যতে সর্বসংজ্ঞায়, গীতায় বলা হচ্ছে যে নিজেকে প্রকৃতি সমগোত্রী হয়েছে, নিজেকে তার সঙ্গে ব্যালেন্স করতে হবে। যখন আমি ব্যালেন্স করতে পারবো না, তখন তাকে জানতে পারবো না। পূর্ণদাস বাউলের গান আছে, আমি চাইতে পাগল হলেন না, মনের মতো পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না। আরে পাগল কি আবার মনের মতো হয় নাকি? মানে সেম র্যাঙ্কিং। শ্রী অরবিন্দ যখন লাইফ ডিভাইন লিখলেন, লাইফ ডিভাইন দেখেছেন কেউ কেউ, পড়েছেন? হ্যাঁ, আচ্ছা। সেই লাইফ ডিভাইন
কোইন্সিডেন্ট আমার ক্লাস 9-এ আমাকে লাইফ ডিভাইন আর সিনথেসিস সব যোগা পড়তে হয়েছিল, এখানেই আছে আমার। তা আমি খালি ছোটবেলা থেকে দেখতাম কোথায় কি ভুল আছে। এই নেগেটিভ অ্যাটিটিউড আমাকে নিয়ে গেছে এত গ্রন্থের দিকে, এতগুলো সাবজেক্টের দিকে। এই সাবজেক্টের দিকে নিয়ে গেছে বলে যে যাদবপুরে হিস্ট্রি ডিপার্টমেন্টে সেমিনার হচ্ছে এনসেন্ট হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি আর ইসলামিক হিস্ট্রি। হিস্ট্রি ডিপার্টমেন্টের যিনি ইনচার্জ আমাকে বললেন আপনি আসতে পারবেন? আমি বললাম কেন? বলে মানে ঠিক আছে, অমলেশ ত্রিপাঠী বলবেন, ব্রহ্মানন্দ গুপ্ত বলবেন না? বললাম ঠিক আছে আমি যাব। বলছে আপনাকে এমনি আসলে হবে না, এনসেন্ট হিস্ট্রির উপর বলবেন। তাই আমি বললাম আমি কি হিস্ট্রির লোক যে এনসেন্ট হিস্ট্রি বলবেন? বললেন আপনার যা পড়া আছে বলো। সেমিনারে আমরা 3 জন বক্তা ছিলাম। এনসেন্ট হিস্ট্রির উপর আমি বলেছি, মডার্ন হিস্ট্রির অমলেশ ত্রিপাঠী বলেছেন, আর ব্রহ্মানন্দ গুপ্ত বলেছেন, এসেটিক সোসাইটির চেয়ারম্যান ছিলেন, উনি বললেন ইসলামিক হিস্ট্রি। তাই এবং পরবর্তীকালে রেজিস্ট্রার আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি কোন ডিপার্টমেন্টে বলুন তো, আপনি কি হিস্ট্রি ডিপার্টমেন্টের? ওই গুলিয়ে গেছে, উনি বসেছিলেন শুনেছেন, শুনে মাথা গোলমাল হয়ে গেছে যে এ বোধহয় হিস্ট্রির লোক, কেন এত বইয়ে রেফারেন্স দিচ্ছে এ দিচ্ছে। তাই যখন সেম র্যাঙ্কিং হয়ে যাবে জানার চেষ্টা করবেন। সেই জানাটা আপনার যখন প্রত্যেকটা জিনিসের একটা ইনার আছে, ইনার আছে। আমাদের এক কলিগ অধ্যাপকের স্ত্রী খুব মুখরা ছিলেন, আমাকে বলছেন আপনি মাঝে মাঝে শুনলাম যে তার বাড়ি যান। হ্যাঁ, তা বললেন ওইখানে গিয়ে আপনি হিস্ট্রিতে পারেন? আমি বললাম কেন বলবো না। আমি বলবো অসম্ভব ভালোবাসেন আমাকে। বলে তিনি আপনি ভালোবাসেন? দেখা হলে চিৎকার চেঁচামেচি করে। ওনার হাজবেন্ডের নাম বলছি না, তিনি আরেক বিশেষজ্ঞ অধ্যাপক ছিলেন। তাকে আমি জিজ্ঞেস করলাম যে আমাকে এই কথা বলেছে, তার সঙ্গে আমি সব কথা বলতাম। বলছে দেখো তার অনেক গুণ আছে, গুণের থেকে দোষটা বেশি। যদি দোষ দেখতে চাও তাহলে দোষই দেখতে পাবে। কিন্তু কতখানি সেবা পরায়ণ, কেউ যদি বাড়িতে আসে তাকে না খাইয়ে ছাড়বে না, আবার রান্না ঠান্না করে খাইয়ে দাইয়ে সে কি খেতে ভালোবাসে জিজ্ঞেস করবে, না খাইয়ে ছাড়বে না। বলে কতখানি সেবা পরায়ণ সেটা। হ্যাঁ আমি জানি। তা অনেক সময় হয়ে গেছে যে ইউনিভার্সিটি ছুটি হয়ে গেছে, ঠিক আছে অধ্যাপক বললেন চলো আমার বাড়িতে। চলো ওই বাড়ি দিকে পৌঁছালাম 3টের সময়। আমাকে বললেন খাওয়া হয়েছে? প্রথম একদম হাত তুলে যান, কমান্ড করছেন। আমি বললাম না। ইউনিভার্সিটি কি খেয়েছো? আমি বললাম বাদাম ভাজা। বাদাম ভাজার পর পেয়েছি। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে, হয়ে গেল। তারপর আমরা বসে কথা বলছি, আমি জিজ্ঞেস করলাম যে বৌদি খাওয়া দাওয়া করেনি? বলছে হ্যাঁ হয়ে গেছে। আমি বাথরুমে জলের আওয়াজ পাচ্ছি। বলছে তুমি এসছো, আবার স্নান করছে, এবার তোমার জন্য আলাদা করে রান্না বসাবে ঠাকুরের বাসন। অন্য হলে এই যে আবার এসছে, আর যদি কোনোদিন দেখি একে যে এসছে ঠ্যাং ভেঙে দেবো। তাহলে তাহলে এই যে অ্যাটিটিউডটা, প্রত্যেকের মধ্যেই গুণ, প্রত্যেকের মধ্যে অনেকের দোষ আছে যে দেখেন প্রত্যেকের মধ্যে কি কি গুণ দেখবেন, প্রত্যেকটা মানুষকে সুন্দর বলে মনে হয়। তাহলে যখন এই হামসে কাঠিবাজি বলেছেন, হামসে কোন আর জগৎ মে কোন ইসকা ধ্যান, কোথায় হবে? আমরা জন্মগ্রহণ করেছি প্রকৃতিকে জয় করার জন্য, প্রকৃতির দাসত্ব করার জন্য। যা বলবেন তাই শুনবো,
তার জন্য নয়, আমরা সেটাকে জয় করতে হবে, যে তার সমগোত্রী হতে হবে। তাই যখনই আমরা এই ইমব্যালেন্স হয়ে গেল, তখন সত্যগুণটা বেশি হয়ে গেল, রজগুণ হয়ে গেল, তমগুণ এসে গেল, ইমব্যালেন্স হয়ে গেল। ইমব্যালেন্স হয়ে গিয়ে তৈরি করে দিল। ইমব্যালেন্স তৈরি হয়ে গেল যখন, তখন হয়ে গেল কি, যে একটা সিস্টেম তৈরি হয়ে গেল। কিরকম? দেখুন, এখনই উদাহরণ দিচ্ছি। আপনি কে? আমি জিজ্ঞেস করেছি আপনি কে, তার একটা খারাপ উত্তর হলো আমি অমর দাস। ক্লিয়ার হলো যে মহত্তত্ত্ব থেকে যখন আরো নিচে নামলাম, তখন আমার অহং তৈরি হলো, একটা পার্সন। অহং তত্ত্ব তৈরি হলো। অহং কি? এই যে এখনই বললো, এবার আপনি কে? নাম বললো। অরবিন্দকে জিজ্ঞেস করা হয়েছিল, এত তো কাজ করেছেন, এত স্বাধীনতার সামনে কাছে, জিজ্ঞেস করেছেন যে একজন ফরাসি দার্শনিক এসে জিজ্ঞেস করছে যে আপনি কে? বলছেন, উই আর দ্য চিলড্রেন অফ দ্য গড, অমৃতাস্য পুত্রা। আমি অমৃতের সন্তান। পজিটিভিটি কতখানি দেখুন। সেই জন্য বলছেন, ডু নট ফরগেট, উই আর দ্য চিলড্রেন অফ দ্য গড, অমৃতাস্য পুত্রা। যে আমরা আমাদের কোনো একটা ব্যাপারে, মেডিকেল সায়েন্সে আজ পর্যন্ত ডিএনএ আরএনএ আমরা খুঁজে পাইনি যে এর একটা সেকেন্ড কাউকে আমরা পৃথিবীতে পাইনি এখন পর্যন্ত। কারণ আমাকে দরকার ছিল বলে এই সময় পৃথিবীতে এই জায়গায় আমাকে নিয়ে আসা হয়েছে, আমাকে নিয়ে আসা হয়েছে। এটা ভাবুন তো, যে আমার কতখানি পাওয়ার, যে পৃথিবী আমাকে নিয়ে এসছে তার নিজের প্রয়োজনে। এটা নিয়ে রবীন্দ্রনাথ একটা গান লিখেছিলেন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, উই আর ইনভাইটেড গেস্ট। আমরা বিয়ে বাড়িতে যাই, কোনো অনুষ্ঠানে যাই, এই কি খাওয়া রয়েছে, আমাকে একটু টাকাতে দিয়ে দেবেন খাওয়াটা। ভিখারি নাকি আমরা? কেন আমি অ্যাটিটিউড করি তো করবো? আমরা তো ভুলে গেছি যে উই আর দ্য চিলড্রেন অফ দ্য গড। তাহলে এই যে আমাদের যে হীনবৃত্তিটা, এটার কারণ হচ্ছে যে আমরা নিজেকে জানি না। এই অহং যখন তৈরি হলো, এই অহং থেকে পার্সন তৈরি হলো, আমাদের এর ইউনিটে চলে গেল। এটুকু লেখা হয়েছে, বুঝিয়ে দিচ্ছি। এই এক একটা ওয়েবে পড়াতে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাওয়ার, আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এবার বইটা পড়ে নেবেন, পরে কিছু জিজ্ঞেস করলে কোনো কিছু, বইটা পড়বেন, বইটায় যদি কিছু জিজ্ঞাসা থাকবে, তা আমি তো পারত পক্ষে ফোন আছে কিন্তু ফোন ধরি না, আমি নিজের কাজে ব্যস্ত থাকি, বাড়িতেও আমাকে পড়াশোনা করতে হয়। তা সেজন্য আপনারা ম্যাডামকে ফোন করবেন বা এসএমএস করবেন, ম্যাডাম আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি বলে দেবো। আর যেগুলো ম্যাডাম নিজেই জানে সেগুলো নিজেই বলে দেবে। তাহলে অহং তত্ত্ব এখানে নিচ থেকে দিলাম। তত্ত্ব থেকে এর 3টে ভাগ হয়ে গেল। একটা হলো মন,
একটা হলো ইন্দ্রিয়, আর আরেকটা কর্মের দিক। পঞ্চ মন হলো, ইন্দ্রিয় হলো, এবং এর কার্যকারিতার দিক হলো একটা। পঞ্চতন মাত্রে। তাহলে এইটা হয়ে গেল সত্য, এইটা হয়ে গেল রজ, আর এইটা হয়ে গেল তম। স্যার এই 3 নম্বরটা আরেকবার বলুন স্যার। এই যে অহং তত্ত্ব যখন আসলে আমি একটা পার্সেন্ট চলে আসলাম, মহৎ তত্ত্ব থেকে চলে এসে আমি একটা সেপারেট ইউনিট তৈরি করে দিলাম, আমার নিজস্ব একটা জগৎ তৈরি করে দিলাম। জগতের মধ্যে আমার সত্যগুণ থাকলো মন, রজগুণ থাকলো ইন্দ্রিয়গুলো, আর তমগুণ থাকলো পঞ্চতন্মাত্র। এর বেসিক জিনিসটাকে তৈরি করতে হবে। এই বেসিক জিনিসটাকে তৈরি করতে গেলে তাহলে মন, মন কি, কি গুণ? মন কি? সত্যগুণ। একটু ভালো করে ভাবুন তো। পুরুষ আর প্রকৃতি, ঈশ্বর না, পরব্রহ্ম। মন হচ্ছে পরব্রহ্ম, যা ভাববেন তাই ব্রহ্ম। তাই কি হয়? বেশটাকে ধরুন। তাহলে পুরুষ আর প্রকৃতি থেকে ভাগ হলো মহত্তত্ত্ব। মহত্তটাকে আপনি অধগমন হলো, নিচের দিকে নামছেন, নামলেন, অহং তৈরি হলো। তাহলে অহং তৈরি হলো কি, আপনি এটা পারছেন। এবার আপনার ভালোও আছে, খারাপও আছে, কার্যেরও আছে। তাহলে এই যে যখন তৈরি হলো, তাহলে অহংকার নেমে এসছেন যখন, তাহলে সত্য গুণ, অর্থাৎ পুরুষ, পুরুষ এবং ও থেকে যখন নেমে এলেন প্রকৃতির যে 3টে গুণ, তার থেকে ইমব্যালেন্স হয়ে আপনি মহত্তত্ত্বে আসলেন। না হলে ইমব্যালেন্স হলে ক্রিয়েশন হতো না, সৃষ্টি হতো না। এই সৃষ্টি যখন হলো, ওই ইমব্যালেন্সের অহংতত্ত্ব তৈরি হয়ে গেল। এক একজন এক একটা কার্য করার প্রকৃতি তাকে পাঠিয়েছে। কেউ খুন করছে, কেউ কটমানি খাচ্ছে, কেউ ভালো পড়াচ্ছে, কেউ ভালো লোকের ভালো করছে। তো এগুলো সবই তার করা, তাকেই পাঠিয়েছে। সুতরাং অবজ্ঞা কাউকে করবেন না, কাউর সঙ্গে পরনিন্দা পরচর্চা করবেন না। এই জন্য শাস্ত্রে বলেছেন কি, তাকে কাজ দিয়ে পাঠানো হয়েছে, তাকে এই কাজ দিয়ে পাঠানো হয়েছে। ভাগবতমে একাদশ স্কন্ধে আছে, কলিযুগের মানুষকে বিপথে চালিত করার জন্য রাজা, মন্ত্রী, শিক্ষক, প্রশাসক, মাতা পিতা, এদের পাঠানো হয়েছে যাতে এরা ধ্বংসাত্মকমূলক কাজ করে চলে আসে। এবার খেয়াল করুন, রাজনীতি থেকে আরম্ভ করে সবাই যে কাজটা করছে, আমরা তো তাকে গালাগালি করছি, তাই তো? কে পাঠিয়েছে? তাহলে সবচেয়ে বড় ভালো মিশন কাজ করে গেছে কে? নাম বলতে পারবেন ওয়ার্ল্ডে? কে?
হিটলার, আমরা প্রতি মুহূর্তে থেকে গালাগালি দিচ্ছি। তিনি একটা বেস তৈরি করে গেছেন প্যালেস্টাইনের জন্য। এই বেসটাকে ছিল না। জার্মান এবং ইহুদের কিভাবে অত্যাচার করা হতো, জ্যান্ত পুড়িয়ে মারা হতো, তো সেইখানে তিনি দাঁড়িয়েছেন। এই কাজ করার চেষ্টা করছেন। আরেকজন কাজ করার চেষ্টা করেছেন, বর্তমান কাল তো তাকে তো ঝুলিয়ে দেয় সাদ্দাম হোসেন। তিনি নিজের দেশটাকে কি করে বাঁচাবেন তার জন্য নিজের অ্যাটিটিউড গুলো তৈরি করেছিলেন, তাকেও চলে যেতে হল। কারণ এখন তো হচ্ছে যে সামনে আসবে তার পেছনে লাগা নয়, পুরো একে উড়িয়ে দাও, সেটাও প্রকৃতি শেষ হয়েছে। সুতরাং কারোর সম্বন্ধে যদি নেগেটিভ ধারা করে, স্বামী সন্তদাসজি বলছেন দোষ দর্শনই দোষ। আমার মধ্যে নেগেটিভ ফোর্সটা আছে যে জন্য নজরে পড়েছেন, তাই তো, নাহলে আমি নজরই পড়তো না। তা বলছেন দোষ দর্শনই, যে দোষ দর্শন করে, কেউ একটা কাজ করে যাচ্ছে, সে যদি মনে করতো আমি যা কাজ করছি এগুলো কিন্তু খারাপ, তাহলে সে করতে পারতো না। সে তো মনের আনন্দে করে যাচ্ছে, নয় ব্যবসার দিক দিয়ে, ইয়ের দিক দিয়ে, না সংসারের দিক দিয়ে যা কিছু করে যাচ্ছে, ছেলে মেয়েদের জন্য যা কিছু করে যাচ্ছে, তাহলে সে তো দেখছে না যে কিরকম। তাহলে এই যে বেসিক যে দোষগুলো দেখছি, এই দোষ কিরকম না, আমাদের একটা স্কুলে, নামকরা স্কুলে, তা ইউনিভার্সিটি থেকে সেমিনার হয়েছিল, যেতে হয়েছে। একটা বাচ্চাকে আমি ডাকলাম, আমাকে প্রফেসর বললেন, অন্যরা যারা ছিল রেজিস্ট্রার আমাকে বললেন আপনি চেনেন নাকি? আমি বললাম না, কে দেখাচ্ছি কিরকম তৈরি হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কোন ক্লাস মে পড়তে হবে, বলছে 3। আমার পাশে রেজিস্ট্রার বসে, রেজিস্ট্রার জিজ্ঞেস করছেন আপনার পরিচিত? আমি বললাম না। তা অনেকে তো অবাক হয়ে গেছেন, এরকম যেতে আমি কোনো জায়গায় কথা বলি না। বাচ্চাটাকে ডাকলাম, দিয়ে হাতে দেখলাম একটা পেনের বক্স, रबर पेंसिल बॉक्स। इसमें क्या है? बोले पेन है, पेंसिल है, रबर है। देखे? बोले नहीं। क्यों? बोले माँ ने बता दिया ये तुम्हारा है, कभी किसी को ना देना। আর ছোটবেলায় হয়তো মাস্টারকে কি চেয়েছে সব দিয়ে দিলাম, রাখার লোককে দিয়ে দিলাম। তাহলে কতখানি মানে বোকা ছিলাম। একটা ভিখারি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, পায়ের নিচে ঘা হয়েছে, তখন ক্লাস 2 এ পড়ি। বাড়িতে এসে মা বলছে তোর কেস কোথায়? কেস পড়ে গেছি। আমি বললাম ভিখারিটা হাঁটতে পারছে না, পায়ে ঘা হয়েছিল, আমি দিয়ে দিয়েছি, খালি পায়ে মানে বাড়ি এসেছি। আমাদের বোধ ছিল না, আপন পর বোধটা ছিল না। এখন ছোট থেকে রে হামারা হে তোমারা হে, এই বোধটা কিন্তু আমরা শিখিয়ে দিচ্ছি। কালটা হচ্ছে সেই জন্য নেগেটিভ একটা ফোর্স কাজ করছে। সুতরাং অরবিন্দ বলছিলেন যে একটা নতুন শব্দ করেছে যেটা অক্সফোর্ড ডিকশনারি নেই, সুপ্রামেন্টাল ফোর্স। এই সুপ্রামেন্টাল ফোর্স হচ্ছে আমার যে ফোর্স আছে, আমরা এতজন বসে আছি, এতজনের যে ফোর্স আছে, এই ফোর্সের কোনো একটা সময়ের জন্য আমরা যদি একত্রিত হতে পারি, তার একটা অ্যাটমিক এনার্জি তৈরি হবে। সেই এনার্জি কিন্তু উপর থেকে শক্তিকে নামিয়ে নিয়ে আসবে। যেমন বাজ পড়ে না, বাজকে পড়ানো হয়। এটা পরবর্তীকালে আমরা সব দেখে ওটাকে বের করে দেওয়া হয়েছে। এটা সীতানাথ ঘোষ 1757 সালে এশিয়াটিক সোসাইটি তত্ত্ববোধিনী একটা পত্রিকায় উনি লিখে গেছিলেন। বইটা
আমি জেরক্স করা আছে, তাতে লিখেছেন যে কি করে বাজ পড়ে, কোন জায়গায় রেডিয়েশন হ্যাজার্ড হয় কোন সয়েলের, তখন সেই সয়েলটা রেডিয়েশন এই তরঙ্গটাকে তার জায়গায় ফিরে নিয়ে আসতে ওখান থেকে একটা ক্লিক পাঠায়, এই ক্লিক পাঠায় তখন ওখানে বজ্রপাত হয়। দেখুন সেটা লেখা হয়েছে, প্রাচীন শাস্ত্রে লেখা রয়েছে, সেটা এখন আবিষ্কার হয়েছে। সুতরাং বাজ পড়ে না, বাজকে পড়ানো হয়, এবং বাজ যখন পড়ে তখন ও নেগেটিভ পজিটিভ এই সিস্টেমটাকে, এই নেগেটিভ পজিটিভ সিস্টেমটাকে, যদি রাস্তাঘাটে থাকেন, থাকেন কোনো জায়গায় দাঁড়াতে হচ্ছে, সেরকম কিছু নেই, আপনারা দাঁড়াবেন, দুটো পা তো দুদিকে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, আপনারা দাঁড়াবেন, একটা পায়ের উপর আরেকটা পায়ে আরেকটা বুড়ো আঙুলের উপরে করে দিয়ে রাখবেন, দিয়ে দেখুন না যেখানে হচ্ছে এরকম একটা থাকুন দিন, দেখুন বাজ আশেপাশে পড়বে, আপনার ধারে কাছে আসবে, কেন ও সোর্সটা পাচ্ছে না, ও যে ওয়েবে সোর্সটা পাচ্ছে না। তাহলে এই যে সত্যগুণ বলা দেওয়া হলো মনটা কিভাবে, তাহলে অহং যখন হয়ে গেল, এখানে রজগুণ হয়েছিল, যে জন্য আমার অধগমন হলো, একটা ক্রিয়েশন হলো, এই ক্রিয়েশন হয়ে আমার অহং তত্ত্ব করলো। অহং তত্ত্ব কি, আমি একটা সেপারেট অর্গানাইজেশন বডি তৈরি করে ভাবছি যে আমি এর মালিক। তাহলে আমি জানছি না, আমরা বলতে পারবো না উই আর দ্য চিলড্রেন অফ দ্য গড, আমরা বলবো নাম বলবো, আমরা নাম বলবো, শুধু অহংকারী ব্যক্তিগত একটা পার্সন, এই পার্সনটাকে আমরা আলাদা তৈরি করে গেছি। তাহলে অহং যখন আসলো, তার মধ্যে সত্যগুণ কম, তার মধ্যে রজগুণ আর তমগুণ বেশি। এবার এসে যখন তিনটে ভাগ করে ফেললো, তাহলে মন আমরা লিখেছি সত্য, অসুবিধা কিছু নেই। এই সত্যটা কার? চতুর্বিংশী যে তত্ত্বের, আদৌ নয়, এটা অহং তত্ত্বের। তাহলে রজগুণাত্মক সত্য, রজগুণাত্মক সত্য, রজগুণাত্মক রজগুণাত্মক তম। ক্লিয়ার হয়েছে এইটুকু? এগুলো কিন্তু অরিজিনাল সত্যতম নেই, ও ইমব্যালেন্স হয়ে গেছে, তার থেকে আমরা তৈরি করে দিয়েছি। তাহলে অখণ্ড থেকে খণ্ড আসলো, সেই খণ্ডের আবার অখণ্ড তৈরি হলে, অখণ্ড থেকে আবার খণ্ড হলো, খণ্ড থেকে আবার অখণ্ড তৈরি হলো, এই পরপর পরপর করে তৈরি হচ্ছে। আমি ইট তৈরি করলাম এক একটা খণ্ড, সেই খণ্ড দিয়ে একটা অখণ্ড বাড়ি তৈরি হচ্ছে। এবার অখণ্ড বাড়িতে বিভিন্ন ফ্ল্যাট হলো, বিভিন্ন লোকজন ঢুকে আবার খণ্ড হয়ে গেল। হ্যাঁ, এই যে তাহলে অখণ্ডের খণ্ড, খণ্ডের খণ্ড, খণ্ডের খণ্ড, খণ্ডের অখণ্ড, এই করে করে একবারে চলে যাচ্ছে। তাহলে মন হলো গিয়ে একটা নেগেটিভ ফোর্স। দেখুন, একটা পাগল টাইপের লোক, ভাবনা চিন্তার কিচ্ছু ঠিক নেই, সকাল থেকে রাত্রি পর্যন্ত যদি 1 ঘন্টা পর পর লিখে রাখেন এখন কি মনে হচ্ছে, যে পরে পড়বেন 1 মাস পরে, পাগল একটা। 1 ঘন্টা পর পর এই সিচুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে মন হচ্ছে, যেহেতু রজগুণের সত্য, সোনার পাথর বাটির মতো, সুতরাং ভাবনা চিন্তা ঠিক নেই। এইবার যখন এটাকে তৈরি হলো, তাহলে মন হচ্ছে গিয়ে এটাকে চতুর্বিংশ তত্ত্ব, এটা হচ্ছে তম, অহং তত্ত্ব হচ্ছে গিয়ে রজ প্রকৃতি, আর মহৎ তত্ত্ব হচ্ছে এটাকে বুদ্ধি তত্ত্ব বলছে।
10 মিনিট পর ছেড়ে দিচ্ছি, আর যদি বলে এখনই ছেড়ে দিতে আমি ছেড়ে দিই, অসুবিধা কিছু নেই। তাহলে বুদ্ধি এটা হচ্ছে প্রকৃতির সত্যগুণ, অহং হচ্ছে গিয়ে রজগুণ, আর মন হচ্ছে গিয়ে ওই চতুর্বিংশতি তত্ত্বের এটা তমগুণাত্মক মন। তাহলে মন এই যে ভাবছে, কি ভাবছে কিছু ঠিক নেই। একটা ঝগড়া হচ্ছিল, সেই ঝগড়াটাকে কমালাম। একটা জায়গায় দুজন পুরুষ কর্মী এবং মহিলা কর্মীর মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, কেউ গায়ে হাত দেয়, ইয়ে যায়। আমাকে আমার বেয়ারা বললো যে স্যার দেখুন ওরা কি করছে। আমি গিয়ে বললাম কি হয়েছে, তা বলে দুজনেই তো বলে নিয়েছে। তাহলে হয়েছেটা কি, দেখানো যাও এখন, আমি পরে শুনবো, এখন যাও। ছেলেটা গজগজ করতে করতে চলে গেল, মেয়েটা বলছে দিকে তাকিয়ে আছে অন্যদিকে, দেখে মনে হলো যে আমার দিকে তাকিয়ে নেই, ও ঘুরছে। আমরা কি হয়েছে, না স্যার বলবো, আমার কি মনে হচ্ছে জানেন, ওকে আলু সেদ্ধ বলতে সেদ্ধ করে চটকে চটকে নুন লঙ্কা দিয়ে খেয়ে ফেলবি। বাবা, তুই ওকে নুন লঙ্কা দিয়ে খেয়ে ফেলবি দেখে? তাহলে এই ভাবনাটা অবাস্তব একটা ভাবনা, মানে এত এক্সাইটেড হয়ে গেছে, মনকে কন্ট্রোল করতে পারছে না। তাহলে যখনই এই তম, রজ এবং বুদ্ধি তত্ত্ব সত্তর, এই তিনটের অধিপতিকে চিত্ত, চিত্তা না, চিত্তা থেকে আবার চিন্তা এসে যাবে। এখন চিত্ত, চিত্ত বৃত্তি, কথাটা বলা হয় বৃত্তি, তার মানে অ্যাটিচিউডটা। সবাই বলে রবীন্দ্রনাথের একটা গান কি সুন্দর, চিত্ত আমার হারালো হারালো মনেরও মাঝখানে। তা মন কি চিত্তের তমগুণ তো, মানে মনের অধগমন হলো, চিত্তের অধগমন হলো। যদি বলতো চিত্ত আমার হারালো হারালো বুদ্ধির মাঝখানে, তাহলে বোঝা যাচ্ছে যে তার পজিটিভ দিকটা আছে, ওই নেগেটিভ দিকগুলো আছে। তাহলে মন, এই মনকে আমরা সাইকোলজিক্যালি, পরে যদি কোনোদিন হয় এটা মডার্ন সাইকোলজিতে, এর ভাগগুলো বলে দেবো। এইটা আমরা ভাগ করেছি টোটাল 32টা মডার্ন সাইকোলজি, আর যোগে এটাকে ভাগ করা হয়েছে 76টা। 76টা ভাগ করা হয়েছে। কত অ্যাডভান্স, বুঝতে পারছেন কত ভাবে তারা কাজ করে গেছে। তা এই যে যখন এটাকে হলো, তা এই রজগুণে দুটো আছে, এটা বলে শেষ করছি এখানে। এর দুটো আছে, এর দুটোকে এটাকে করে নেওয়া হলো। হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বানানটা ঠিক হয়েছে? ও আচ্ছা, তাই তো। দেখুন কি অবস্থা, ইংরেজিতে খাজা, হিন্দিতে খাজা, বাংলায় খাজা। তো এখানে হলো বাক, পানি,
পায়ু, তাহলে এখানে দেখুন মনেরই ভাগ হচ্ছে এই ইন্দ্রিয়গুলো 10টা। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা হচ্ছে ডান দিকে, যে কিন্তু একটু শক্ত ঘেঁষা, মনের দিকে ঘেঁষা। আর একটু তমের দিকে ঘেঁষা হচ্ছে বাক, কথা, পানি অর্থাৎ হাত, পাদ মানে পা, পায়ু, পায়ু মানে রেকটাম, আর উপস্থ মানে হচ্ছে হ্যাঁ সেক্সুয়াল অর্গান। তাহলে এই যে পায়ু বা বাংলায় আমরা যাকে পাছা বলি, এই পাছার শাস্ত্রীয় নাম আছে। মেয়েদের পাছাকে বলা হয় নিতম্ব, নিতম্ব বলা হয়। আর ছেলেদের পাছাকে জঘন্য বলা হয়। এইবার দেখুন আমরা বললাম বলে ওর সঙ্গে গেছিলাম, কি জঘন্য ব্যবহার করলো। আনন্দবাজারে লেখা হচ্ছে জঘন্য খেললো মোহন বাগান। বলে ওই অনুষ্ঠান বাড়িতে গেছিল, বলে হ্যাঁ গেছিলাম, রান্না একদম জঘন্য করেছিল। তা আমি বলেছিলাম বাবা সবসময় ছেলেদের পাছা নিয়ে টানাটানি করো কেন, মাঝে মাঝে বলবে যে জঘন্য রান্না হয়েছিল, নিতম্ব বৃষ্টি ছিল, তাহলে অ্যাডজাস্ট করা যাবে, ছেলেদের পাছা মেয়েদের পাছা মিলিয়ে করে দেওয়া যাবে। সবসময় ছেলেদের পাছা নিয়ে ঘাটে। এই জঘন মানে এই জায়গা থেকে জাঙ্গিয়া শব্দটা এসছে। কোথায় আমরা কি করছি সবসময়, যা তা বলে যাচ্ছি আমরা। তাহলে এই যে 10টা ইন্দ্রিয়, এর অধিপতিকে মন। তাহলে এই দিকে ডান দিকে দক্ষিণপন্থী, এ হচ্ছে বামপন্থী, নেগেটিভ সাইড। তাই এই মন হচ্ছে কি আমি, আমার 10টা ইন্দ্রিয়, এর ভালো দিকগুলো হচ্ছে 5টা, এর কাজের দিকগুলো এগুলো দেখুন সব কাজের। পরবর্তীকালে পড়াবো দুর্গা মূর্তি দেখুন, ডান দিকে 5টা হাত, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এবং সেইটাকে কিভাবে রোধ করা যায়। এবং প্রত্যেকটা হাতে দেখবেন একটা করে চোখ আঁকা থাকে, মানে ওটা চোখের প্রতিরূপ, কানের প্রতিরূপ। আর বাঁদিকের যেটা 5টা, সেটা বাক মানে কথা, পানি মানে হাতের, পাদ, পায়ু, উপস্থ, এগুলোকে কন্ট্রোল করা। তাহলে দুর্গা কি আমি, দুর্গে যিনি অবস্থান করছেন তিনি দুর্গা। তাহলে দুর্গা কে? আমি দুর্গা। কেন? আমার 10টা ইন্দ্রিয় রয়েছে, আমার মন রয়েছে। ক্লিয়ার হলো? এইভাবে দুর্গা মূর্তি তৈরি হয়েছে, যদি একদিন সময় পাই বলবো এখন। আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাহলে চোখ দেখছে বাইরে, কান শুনছে, মুখ বলছে। গান্ধীজি দেখবেন 3টে মূর্তি ছিল, মুখ ধরে আছে, কান ধরে আছে, চোখ ধরে আছে, যে কথা বলবো না, বাক্য শুনবো না, আর জিনিস দেখবো না। এটা আবার সত্য রজতম আছে। সত্য হচ্ছে গিয়ে চোখ,
চোখ যা দেখবে এক দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। কান আজে বাজে কথাও শুনতে পারে, ভালো কথাও শুনতে পারে, পজিটিভ নেগেটিভ আছে। আর মুখ, মুখের কথা আবার না বললেই ভালো। হ্যাঁ, তা এই যে বলছেন যে মুখ দিয়ে সে একটা আশ্রমে চণ্ডী পাঠ করতো আর পাড়ার ছেলেরা খ্যাপাতো, একদিন আমি দেখে বলছি এই এরকম করছে, ও খ্যাপাস কেন? বলে দেখো না দাদা কি করবে, টুপ করে ঢিল মেরেছে, অকথ্য ভাষায় গালাগালি দিয়ে আবার পাঠ করতে লাগলো। তাহলে মুখ যা কিছু বলতে পারে, কান যা কিছু শুনতে পারে, কিন্তু চোখ যা হচ্ছে সেটাই দেখবে, তার বাইরে কিছু দেখবে না, তার বাইরে কিছু দেখবে না। ও অ্যাজ ইট ইজ ও কিন্তু রিলে করে যাবে। পরের দিন এইখান থেকে ধরবো। এখন খুব মজার সাবজেক্ট আমার কাছে। আর একবার যদি বুঝে যান না, একবার যদি ঢুকিয়ে দেন, তাহলে দেখবেন যে আপনাকে আর এটা নিয়ে পড়াশোনা করতে হবে না, বইয়ে পড়ার দরকার। এমনি কাউকে কিছু জিজ্ঞাসা, যাদের হয়ে গেছে চলে যান। কাউকে কিছু জিজ্ঞাসা আছে? স্যার, হ্যাঁ বলুন। বলছি আমি স্যার আজকে প্রথম ক্লাস করলাম। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছি আজকে আমি প্রথম ক্লাস করছি। ওই স্যার ওই কি বইয়ের কথা যে বললেন, কি বই? হ্যাঁ, কি বই দেখার কথা বলছেন? যৌগিক তত্ত্বটা পড়বেন। যৌগিক তত্ত্ব স্কুল থেকে বইগুলো নিয়ে নেবেন। শেষ করছি। কিছু জিজ্ঞাসা আছে? হ্যাঁ বলুন। আচ্ছা, এই যে যেটা লাস্ট যেটা বললেন, এক মিনিট বাইরে প্রশ্ন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই পরব্রহ্ম থেকে, বহির বিশ্ব থেকে, সেটা হচ্ছে তরঙ্গ, ওয়েভ। এটা আপনি ভ্যারাইটি আছে তো, তাহলে এইখান থেকে আমরা বিভিন্ন গ্রহে যাচ্ছি। তাহলে যখনই শব্দ তো কিভাবে ছড়াচ্ছে? বায়ু দিয়ে। যেখানে বায়ু তরঙ্গ রয়েছে সেখানে বহির্বিশ্ব আছে। ওই রেডিয়েশন ধরে অগ্রসর হয় বলে মঙ্গলের সঙ্গে যোগাযোগ হচ্ছে, বৃহস্পতির সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমরা ওই রেডিয়েশনটাকে ফলো করে ওই তরঙ্গটাকে ধরে যাচ্ছি। ইলেকট্রনিক ওয়েভ সেটা। এটা নিয়ে আমার একটা লেখাও আছে, এগুলো হয়। শেষ করছি এখানে। কত